রক্তের সম্বন্ধ যুবরাজের প্রতিশোধ ওখানেই শেষ হলো না। তার পরের দিনই জাগিরদার পরিবার কলেজে গিয়ে পৌঁছল। আর যেহেতু ওরা কলেজের ট্রাস্টি ছিল, ওরা সমস্ত প্রমাণগুলো কলেজ থেকে সরিয়ে দিল। আর তারপর ওরা যা করলো সেই ব্যাপারে তো ভাবলেও আমার ঘেন্না করে। সরলা জাগিরদার যুবরাজকে বাঁচানোর জন্য আমার মেয়ের উপরে মিথ্যে দোষারোপ করলো। যে প্রফেসরের সঙ্গে আমার মেয়ের একটা অবৈধ সম্পর্ক ছিল। আর তারপরের দিনই সমস্ত মিডিয়াতে, টিভিতে, নিউজ পেপারে এই খবরটা ছড়িয়ে পড়ল যে প্রফেসর স্টুডেন্টের মধ্যে অবৈধ সম্পর্ক আছে। দুজনে ধরা পড়ে যেতেই আত্মহত্যা করেছে। আমার হাজবেন্ড এই খবরটা শোনার পরেই অসুস্থ হয়ে পড়লেন। ওনার হার্ট অ্যাটাক হলো আর উনি কোমায় চলে গেলেন। এইভাবেই একদিন আমি আনসারিং মেশিনে মেসেজগুলো চেক করছিলাম। তখন আমি প্রিয়ার ওই মেসেজটা শুনতে পেলাম। হ্যালো মা, মা আমি আমি প্রিয়া, মা মা প্লিজ আমাকে বাঁচাও। আমি প্রিয়ার ওই আওয়াজের মেসেজটা নিয়ে সোজা প্রিন্সিপালের কাছে চলে গেলাম, কিন্তু উনি আমার কোনো কথা শুনলেন না। তারপর আমি পুলিশের কাছে গেলাম, কিন্তু ওনারা আমার কোনো কথাই শুনতে চাইলেন না। তখন আমি বুঝতে পারলাম যে পুলিশ আর কলেজ ছাড়াও এই জাগিরদার পরিবার সরকারও চালায়। পুলিশ, মিনিস্টার, কর্পোরেট সবাই ওদের কথাই শুনে চলে। শেষ পর্যন্ত পুলিশ ওই মেসেজটাকে, যেটা যুবরাজের বিরুদ্ধে শেষ প্রমাণ ছিল, আমার চোখের সামনে সেটাকে নষ্ট করে দিল। আমি কোর্ট পর্যন্ত পৌঁছলাম আমার মেয়ের সুবিচারের জন্য, কিন্তু কোনো উপযুক্ত প্রমাণ না থাকার জন্য কেসটা বন্ধ হয়ে গেল। জাগিরদার পরিবারের মতন একটা সম্মানীয় পরিবারের ওপরে মিথ্যে অভিযোগ দায়ের করার জন্য উল্টে আমাকে শাস্তি দিল। গোয়ালিয়রে 5 বছরের জন্য আসা বন্ধ করে দিল, যাতে আমি ওদের ওপরে কোনো কেস না করতে পারি। আর এখন যদি পুলিশ আমাকে এই শহরে দেখতে পায় না, তাহলে আমার শাস্তি 5 বছরের জন্য আরো বেড়ে যেতে পারে। সরলা জাগিরদার আমাকে এখানে দেখে ফেলেছে। পুলিশও আমাকে এখানে খুঁজতে এসেছিল। এখন আমার এখানে থাকাটা উচিত নয়। তুমি চিন্তা করো না, তোমাকে সাহায্য করার জন্য মানিক এখানে আছে। কিন্তু গায়ত্রী দেবী, সরলা কাকিমা ওই মন্দিরে পৌঁছলো কি করে? এটা তো আমাকেও আশ্চর্য করে দিয়েছে, কিন্তু এর পিছনে কোনো উদ্দেশ্য আছে। নয়তো জাগিরদার পরিবারের কোনো মেম্বারই ওই বস্তির মন্দিরটাতে কখনো যায় না। সেই জন্যই তো আমি তোমাকে ওখানে ডেকেছিলাম, যাতে কেউ আমাদেরকে দেখতে না পায়। কিন্তু সরলা ওখানে পৌঁছলো কেন? তার মানে কি ওরা নিশ্চয়ই তোমাকে সন্দেহ করছে। তুমি কিছুদিনের জন্য আমাকে ফোন করো না। ওরা তোমার ফোনটাকেও ট্যাপ করে রাখতে পারে, যতক্ষণ না আমি তোমাকে কোনো মেসেজ পাঠাচ্ছি।
সামলে থেকো। একটা কথা বলবো সন্ধ্যা, যেদিন আমি তোমাকে খাদে পড়ে থাকতে দেখলাম না, তখন আমার মনে হলো যে প্রিয়ার মতন যুবরাজও তোমাকে মারতে চাইছে। নিচে নেমে দেখলাম যে তুমি তখনও জীবিত আছো। তখনই আমি ঠিক করলাম যে আমি আমার প্রিয়াকে তো বাঁচাতে পারলাম না, কিন্তু তোমাকে আমি নিশ্চয়ই বাঁচাবো। সন্ধ্যা, জাগিরদার পরিবারের সঙ্গে আমার হয়ে এই লড়াইটা তুমি লড়বে, নয়তো আবার কোনো প্রিয়া, কোনো প্রফেসর, তোমার বাবা না হলে নীরজ, এদের সবাইকে মরতে না হয়। নিজের খেয়াল রেখো। গায়ত্রী দেবী, আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি? আমার মাকে তো আমি ছোটবেলায় হারিয়ে ফেলেছি, কিন্তু আমি বিশ্বাস করি যে যদি আজ আমার মা বেঁচে থাকতেন, একদম আপনার মতন হতেন। মা, আমি তো তোমার মায়ের মতোই, সেই জন্যই তো ভগবান তোমার মধ্যে দিয়েই আমার মেয়েকে ফিরিয়ে দিলেন। আজকের পর থেকে তুমি শুধুই আমাকে মা বলে ডাকবে, কেমন? এত রাতে কোত্থেকে আসছো বৃন্দা তুমি? সন্ধ্যে থেকে তোমাকে খুঁজছি। আমি কোনো বাচ্চা নাকি যে হারিয়ে যাব? সেরকম কোনো ব্যাপার নয়, কিন্তু বলে তো যেতে পারতে। কেন? তুই বাপ হোস নাকি আমার, নাকি স্কুলের মাস্টার হচ্ছে তোকে সবকিছু বলে যেতে হবে? আমার মনে হয়েছে আমি হাওয়া খেতে যাব, চলে গেছি, ফিরে আসতে ইচ্ছে করলো, চলে এলাম। তোর কোনো সমস্যা আছে? দেখো দেখো বৃন্দা, আমি তোমাকে কোনোভাবেই আটকাচ্ছি না, কিন্তু আসলে ব্যাপারটা কি, এই শহরটা তো তোমার জন্য নতুন। মুম্বাইয়ে মানুষেরা অনেক রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকে, কিন্তু এখানে সেটা হয় না বৃন্দা, আর সেই কারণেই একটু চিন্তা হচ্ছিল। এ হিরো, কলকাতা হোক আর গোয়ালিয়র, আমার জন্য সব সেম টু সেম, বুঝলি? বুঝেছিস? কারোর বাপকে ভয় পাই না আমি, কেউ একবার হাত লাগিয়ে দেখুক আমার গায়ে। আর এমনিতেও আমার কোনো শখ হয়নি যে বাইরে গিয়ে এখন ফুর্তি করে আসবো। আসলে আমি আমার ম্যানেজারের সাথে একটু মিটিংয়ে গেছিলাম। আমার প্রপার্টি বাড়ছে, তাই না? তাই একটু কথাটা তো বলতে হয়। সেই ডিসকাশন করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আর এরকম আমার প্রেমিকের মতন আমার জন্য এখানে বসে অপেক্ষা করিস না। আমি কি সত্যি গর্ভবতী নাকি? হ্যাঁ, তুই তো সব জানিস, তাহলে সব নাটক কেন করছিস? যা যা, এবার দিকে শুয়ে পড়, নাহলে তোর চোখের নিচে কালি পড়ে যাবে।
আর আমার হিরোকে তো সবসময় হিরোর মতন দেখতে লাগতে হবে, তাই না? আর তোকে একটা কথা বলবো, তুই না বাচ্চাদের মতন তোর মুখের ভেতরে একটা নিপল ঢুকিয়ে রাখ, হেভি স্যুট করবে তোকে। এ হিরো, মজা করছিলাম, চোখ রে। মানিক আঙ্কেল, আপনি ওই অ্যাড্রেসে গেছিলেন তো, যেটা আমি আপনাকে দিয়েছিলাম? হ্যাঁ সন্ধ্যা, কিন্তু ওখানে ডিকে ছিল না, ওখানে শুধু চাবুক আর রক্তের দাগ পাওয়া গেছে। মনে হচ্ছে আমাদের যাওয়ার আগে যুবরাজের লোক ওনাকে তুলে নিয়ে গেছে। যেমনটা তুমি বলেছিলে, যুবরাজ নিজের লোকদের ওকে চিরদিনের মতো সরিয়ে ফেলতে বলেছে। আর হয়তো না মানিক আঙ্কেল, ওরা ডিকেকে মারতে পারবে না। তুমি ওখানে একটু খোঁজ করে দেখো, হয়তো অন্য কোথাও নিয়ে গেছে ওকে। তুমি চিন্তা করো না সন্ধ্যা, আমি আমার লোকদের ওকে খুঁজে বার করতে বলেছি। যখনই ওকে খুঁজে পাবো তখনই তোমাকে জানাবো। ব্যাস তুমি নিজের খেয়াল রেখো, ঠিক আছে? চলো, বাই। বাই। যদি ডিকে ওই অ্যাড্রেসে না থাকে, তাহলে ডিকে গেল কোথায়? ঠিক আছে বাবা, আর যদি কিছু বলার থাকে আমাকে ফোন করো। সন্ধ্যা, তুমি তো আমাকে চমকে দিয়েছ। বাবা ফোন করেছিল, উনি খুব খুশি যে উনিও না সবকিছু ফিরে পেয়েছে। এই সবকিছু তোমার জন্য হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সুন্নি কাকিমা, আমাকে থ্যাঙ্কস বলো না। আমার জন্যই তো তোমার মা বাবার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়েছিল। যা ওনাদের ছিল তা শুধু ওনাদের ফিরিয়ে দিয়েছি, আমি কোনো সাহায্য করিনি। আর যদি আমার মনের কথা শুনতে চাও, যা তুমি আমার জন্য করেছো সেটা তো কোনো নিজের। আর আমাকে লজ্জা দিও না। আমাকে এটা বলো, তুমি কাল রাতে কোথায় গিয়েছিলে? কাল আমি গায়ত্রী দেবীর সাথে দেখা করতে গেছিলাম। আর তুমি কি জানো, সরলা কাকিমা আমার পিছু নিয়েছিল। আমার একসময় মনে হতো যে উনি খারাপ নন, কিন্তু গায়ত্রী দেবী বললেন যে উনিও এদেরই মতো, আর ওদের করা প্রত্যেকটা পাপের সমান ভাগীদার এই মহিলা। একদম ঠিক কথা বলেছেন উনি। এদের সবার মানসিকতা একই রকম। আমি তো সেই দিনও অবাক হয়ে গিয়েছিলাম, যেদিন সরলা বৌদি তোমাকে আর নীরাজকে পালাতে সাহায্য করেছিল। আমি জানি এর পিছনে ওদের নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে। উনি তোমাকে আর নীরাজকে সেদিন বাঁচিয়েছিল এই কারণেই, যাতে যুবরাজের সত্যিটা বাইরে আসুক আর ওর বদনাম হোক, ওর জীবনটা নষ্ট হয়ে যাক। আর এই সমস্ত সম্পত্তির উপর শুধু ওনার আর ওনার সন্তানদের যেন অধিকার থাকে। নিশ্চয়ই উনি এটাই ভেবেছিলেন। আমার খুব দুঃখ হয় সোনি কাকিমা ওনাকে এরকম করতে দেখলে। সরলা কাকিমার নিজের দুটো মেয়ে আছে, আজ যদি উনি এদেরকে সমর্থন করেন, ওনারও তো দুটো মেয়ে আছে, তাহলে কাল ওদের কি হবে? সোনি কাকিমার যুবরাজের ওপর প্রতিশোধ আমি নিয়ে নেব, ওর মাকেও আমি কোনোদিন ক্ষমা করব না। কিন্তু সরলা কাকিমা, ওনার দুটো মেয়ে আছে, পরিবার আছে, ওনার সাথে আমি কি নিজের করে? সন্তান সবার কাছেই প্রিয় হয় সন্ধ্যা, আর তার জন্য তারা যে কোনো কাজ করতে রাজি আছে, কিন্তু নিজেদেরকে শুধরানোর কোনো চেষ্টা করবে না। আর সেটা বড়দাই হোক অথবা সরলা বৌদি। নাম দুজনের আলাদা, কিন্তু কুকর্মগুলো একই রকমের করে। কেউ একটু বেশি খারাপ তো কেউ কম, কিন্তু খারাপ দুজনেই। তোমার কারোর উপর দয়া দেখানোর কোনো প্রয়োজন নেই সন্ধ্যা। তোমার এই লড়াইয়ে তারা প্রত্যেকে শাস্তি পাবে যারা অন্যায়ের সাথে আপোষ করেছে। রণভূমিতে অর্জুনকে এই প্রশ্নেরই সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু ভগবান তাকে বিভ্রান্ত হতে দেয়নি, ওনাকে সম্পর্কের সামনে দুর্বল হতে দেননি। যে ভুল করেছিল সে অর্জুনের শত্রু ছিল, আর তোমাকে তাই করতে হবে সন্ধ্যা। এই সত্যের লড়াইয়ে তোমাকে দুর্বল হলে চলবে না। সম্পর্কের জন্য নয়, সত্যের জন্য লড়তে হবে তোমাকে।
এই কাজের লোকগুলো না জানি না কোথায় গিয়ে বসে আছে। কতবার বলেছি যে সকাল সকাল এসে আমার বিছানাটা ঠিক করে দিতে, কিন্তু কেউ আমার কথা শুনলে তবে না। ওদের কি দোষ? আমাদের কি কোনো দাম আছে এই বাড়িতে? একটা কাজের লোক অন্য কাজের লোকের ঘর কেন পরিষ্কার করবে? এই বাড়িতে তো আরো অনেক বড় বড় লোকেরা থাকে। এখনো রাগ করে আছো সরলা? আরে বর্দি, তুমি কখন এলে? আমি তো তোমাকে দেখতেই পাইনি। আসলে এত কাজ তো, তাই বিজি ছিলাম। আই এম সো সরি যদি তুমি আমার কথাগুলো শুনে থাকো। জানি না আজকাল আমার কি হয়েছে, নিজে নিজেই আমি বিড়বিড় করি সারাক্ষণ। তোমার রাগ করাটা স্বাভাবিক সরলা, কিন্তু আমার কথাটাও বোঝার চেষ্টা করো একটু। আমি আজ পর্যন্ত শুধু যুবরাজের জন্যই ভেবেছি। আমি যা কিছু করেছি ওর ভালোর জন্য করেছি, আর সেটা করব। কিন্তু তার মানে এটা নয় যে তোমরা পর হয়ে গেছো। তুমি আমার ছোট বোনের মতো সরলা। We are all one family. I'm sorry about that. We are not one family. We are just not one. আমরা একদমই নই বর্দি। কারণ এই বাড়িতে সব লোকেরাই নিজেদের সবকিছু বাজি রেখে দিতে পারে শুধুমাত্র ওই একটা মানুষের জন্য, যার নাম যুবরাজ জায়গিরদার। যুবরাজকে বাদ দিয়ে না কারোর ফিলিংসের কোনো দাম আছে, না কারোর খুশির কোনো দাম আছে, আর এমনকি আমার নিজের মেয়েদের ভবিষ্যতের কথা ভাবা হয় না। উই আর ওয়ান, উই আর ফ্যামিলি। সব নাটক এগুলো। যুবরাজ তো একটা মাদারি। একটা মাদারি? তুমি জানো তো মাদারি কাকে বলে? ওই যে যার সামনে ওই বাঁদররা খেলা দেখায়, আমরা হলাম সেই বাঁদর। তাও আবার এমন বাঁদর যারা যুবরাজকে ছাড়া না কিছু শোনে, না কিছু দেখে, না কিছু নিজে থেকে বলতে পারে। আমাদের চোখের সামনে থেকে আমাদের অর্ধেক সম্পত্তি চলে গেল, কিন্তু আমরা একটা কথা বলিনি, কারণ ওই সব কিছু যুবরাজের জন্য হচ্ছিল। আমাদের মান সম্মান ধুলোয় মিশে গেছে, তখনও আমরা কিছু বলতে পারিনি, কারণ ওটা যুবরাজের খুশির জন্য হচ্ছিল। আর আমাদের চোখের সামনে দিয়ে আমাদের বাকি অর্ধেক সম্পত্তিও চলে যাবে বর্দি, কিন্তু আমি কিচ্ছু বলবো না, কারণ ওটা যুবরাজের খুশির জন্য হচ্ছে। এরকম বোকার মতো কথা বলো না। তুমি কথাটা বুঝতে পারছো না। তুমি এটা কি করে ভেবে নিলে আমি সম্পত্তির অর্ধেক ওই অশিক্ষিত গাইয়া বস্তির মেয়েটা নামে লিখে দেব? আমি এতটাও বোকা নই। তুমি হয়তো পেপারটা ঠিক করে পড়োনি। ওখানে সন্ধ্যা আর যুবরাজ জাগিরদারের নাম লেখা রয়েছে, আর আমরা সবাই জানি যে ও সন্ধ্যা নয়, বৃন্দা। তো সাইন করলেও কি হবে? প্রপার্টি ওর নামে হওয়া সত্ত্বেও ও কিন্তু সেসব পাবে না। ওই অশিক্ষিত গাইয়া মেয়েটা কিচ্ছু জানে না, ও তো পড়তেও পারে না, কিন্তু আমরা তো শিক্ষিত। তাহলে ওই পেপারগুলো যুবরাজ আর সন্ধ্যার নামে, তাই তো? বর্দি, আচ্ছা যদি ডিকে যে কথাগুলো বললো সেগুলো যদি সত্যি হয়, যদি ওই মেয়েটা বৃন্দা না হয়ে সন্ধ্যা প্রমাণিত হয়ে যায়, তখন তাহলে বিষয়টা এরকম হবে, তুমি অর্ধেক সম্পত্তি সন্ধ্যার নামে দিয়েই দিয়েছ। তখন তুমি কি করবে? সরলা, আমি যতটা পারি ততটা করেছি। এরপর যা কিছু করার সব গুরুদেব করবেন। হ্যাঁ সরলা, আমি গুরুদেবকে বাড়িতে রেখেছি, এ বাড়ির শান্তির জন্য আর মনের শান্তির জন্য। সত্যি কি মিথ্যে কি এবার উনি ঠিক করবেন, আর এই প্রবলেম থেকে বেরোনোর উপায় কি সেটাও উনি বলবেন। আমি তো শুধু এটা বলতে এসেছিলাম যে আমার কোনো কথা খারাপ ভাবে নিও না, কারণ এই পরিবার আমার জন্য ততটা ইম্পর্ট্যান্ট ঠিক যতটা আমার ছেলে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। চলি।